সকালবেলা রাহা ফ্রেশ হয়ে বিয়ের শাড়ি পাল্টা একটা সুতির শাড়ি পরে নেয়। রুম থেকে বেরিয়ে লম্বা বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে একদম শেষ প্রান্তে আসে। এত বড় বাড়িটা দেখা হয়নি তাই একটু দেখছে। একটা রুমের দরজা ভেজানো দেখে কি মনে করে যেন হালকা ধাক্কা দিল, ফলে দরজা খুলে গেল। রাহা একটু ভরকালো, ভাবেনি এভাবে খুলে যাবে দরজাটা, তাই একটু ভেতরে ঢুকে পুনরায় দরজা বন্ধ করতে উদ্যত হলে বিছানায় শুয়ে থাকা রূপকের খানিকটা মুখশ্রী দেখতে পায়। দরজা ছেড়ে একটু এগিয়ে যায়, ভালো করে খেয়াল করে, হ্যাঁ এটা তো রূপকই। ও এখানে কি করছে? ও কি ভুলে গেছে নিজের রুমে বিয়ে করা বউ তার জন্য অপেক্ষা করছে? কি আজব ব্যাপার। রাহা অপলক চেয়ে থেকে ভাবলো, তার ভাইয়া যখন বিয়ে করে তখন ঠিক একই রকম করে, যদিও রাজ আহমাদ এমনি করে অন্য রুমে এসে থাকেনি, সে তার বন্ধু শিহাবের বাসায় গিয়ে থাকে। বিয়ের 2 দিন পর বাসায় ফেরে। রাহা দীর্ঘশ্বাস ফেলে দরজাটা আগের মতোই ভেজিয়ে দিয়ে নিচে নেমে আসে। মনে মনে ভাবে তার ভাইয়ার অন্যায়গুলো বুঝি তার ওপর এসে পড়ছে। কিচেনে 2 জন হেল্পিং হ্যান্ড নাস্তা তৈরি করছেন। সাজ্জাদ হোসেন রাহাকে দেখতে পেয়ে হেসে বললেন, বৌমা এসো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বসো বৌমা, নতুন পরিবেশে ভালো লাগছে তো নাকি? জি ভালো। কথার ফাঁকে সাজ্জাদ হোসেন একজনকে ডেকে বলে রাহাকে কফি দেওয়ার জন্য। তারপর কফি নিয়ে এলে রাহা সাজ্জাদ হোসেনকে দিতে বললে তিনি জানান যে একটু আগেই তিনি খেয়েছেন, তাই এখন আর খাবেন না। অতঃপর সাজ্জাদ হোসেন আর রাহা গল্প জুড়ে বসে। রাহার কাছে সাজ্জাদ হোসেনকে খুব ভালো লাগে। ভীষণ প্রাণোজ্জ্বল মানুষ সাজ্জাদ হোসেন, যার মধ্যে গম্ভীরতার ছিটে ফোঁটাও নেই। খানিকক্ষণ পর রূপকের ফুপু আসেন। রাহা দাঁড়িয়ে বসতে বললে, বসো, তুমিও বসো। সাজ্জাদ হোসেনকে উদ্দেশ্য করে বলেন, ভাই আমি আজই চলে যাব। ছেলে বউ বাসায় একা আছে, ছেলেটাও বিদেশে, জানোই তো কেউ নেই। সে কি, কালি না এলে প্রভাত পর্যন্ত অন্তত থেকে যা। না ভাই, তোর নতুন বউ নিয়ে সিলটে ঘুরে আসিস। দুজনের কথার মাঝে রূপক নিচে নেমে আসে। বাহিরে বের হতে হতে রাহাকে বলল কফি বানিয়ে গার্ডেনে নিয়ে যেতে। সাজ্জাদ হোসেন বোনের সাথে কথা বলতে ব্যস্ত, তাই রূপকের কথা শুনলেন না। না হয় রাহাকে বলতো, কাউকে বলো কফি বানিয়ে দিতে, তোমাকে বানাতে হবে না। কিন্তু আফসোস, রাহা লজ্জায় কাউকে বলতে পারল না, নিজেই বানাতে গেল। একজন কাজের লোক অবশ্য বলেছেন যে আমি বানিয়ে দিই, কিন্তু রাহা না করলে দ্বিতীয়বার আর বলে না, অথচ দ্বিতীয়বার বললেই রাহা রাজি হয়ে যেত। ঘরোয়া কাজকর্মে রাহার কোনো দিন আগ্রহই জাগেনি, তাই সব সময় দূরে সরেছিল। প্রতিদিনের মতো আজও রাজ আহমাদ তৈরি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। নাজরাত ব্যালকনিতে দাঁড়িয়ে তাকিয়ে থাকে নিচে, যেখানে রাজ আহমাদ গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ ওপরে নজর দিতেই নাজরাতকে দাঁড়িয়ে থাকতে দেখল। রাজ আহমাদ তার দিকে নজর দিতেই নাজরাত পেছনে ঘুরে যায়। নেত্রজোড়া বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। কিছুটা মন খারাপ হয়েছে তার। অন্যান্য দিনের মতো আজকের দিনটা তো ছিল না, তবুও রাত এভাবে বেরিয়ে গেল, তাই নাজরাতের মনটা একটু খারাপ। এর মাঝে কারো উপস্থিতি টের পেয়ে বাতে ব্যস্ত হয়ে নেত্রজোড়া মিলে তাকায় নাজরাত। রাজ আহমাদ মুচকে হেসে তাকিয়ে আছে, তার খুব কাছাকাছি দাঁড়িয়ে গ্রিলে হাত রেখে এক প্রকার আবদ্ধ করে রেখেছে। নিঃশ্বাসের বাতাসগুলো আছড়ে পড়ছে রাজ আহমাদের গায়ে। রাত মিষ্টি করে বলে, সরি। নাজরাত অনিমেষ চাহনিতে তাকিয়ে আছে তার দিকে। তখন রাজ আহমাদ আবারও বলে, একদম ভুলে বসেছিলাম আপনার সাথে যে আমার কাল রাতে। কথা শেষ হওয়ার পূর্বেই নাজরাত ডান হাতে তার অধর যুগল চেপে ধরে। লজ্জারাঙা চোখে চেয়ে বলে, রাজ আহমাদ অস্ফুট স্বরে বলল, এখন থেকে জানবেন, রোজ জানবেন, ক্ষণে ক্ষণে জানবেন। নাজরাত লজ্জাবতী গাছের পাতার ন্যায় মিইয়ে যায়, রাতের বুকে মুখ লুকায়। রূপক কিছুক্ষণ এক্সারসাইজ করে সবে মাত্র বসেছে গার্ডেনের বেঞ্চে। তখন রাহা কফি হাতে এদিকে আসে। রূপকের দিকে কফি বাড়িয়ে দিয়ে বলল, আপনার কফি। আপনার নয়, বলো তোমার। রাহা খানিকটা থতমত খেয়ে গেল, উসখুস করে বলল, তোমার কফি। আমার না, তোমার। এমন হেয়ালি কথা বুঝতে পারলো না রাহা, প্রশ্নাত্মক চোখে চেয়ে রইল। তখন একজন কাজের লোক কফি নিয়ে এসে বললেন, রূপাবা তোমার কফি। রূপক সৌজন্য হেসে কফি হাতে নিল। যা দেখে রাহার আশ্চর্যের শেষ নেই। যদি তার বানানো কফি নাই বা নিবে, তবে কেন তাকে দিয়ে কফিটা বানালো?
লোকটা চলে যেতে রূপক তার পাশে বসতে বলল রাহাকে। রাহা বাধ্য মেয়ের মতো বসলো। তারপর রূপক বলল, ওটা তুমি খাও। রাহা একটু গম্ভীর মুখে বলল, আমি কিছুক্ষণ আগেই কফি খেয়েছি। আমাকে রেখে খেয়েছো বিদায়, এখন আবার খাবে? নাও শুরু করো। রাহা খানিকটা বিরক্ত হলো, যা তার মুখ চোখে স্পষ্ট ফুটে উঠেছে। রূপক তা দেখে আড়ালে ঠোঁট কামড়ে হাসে। রাহার চোখে চোখ রেখে ইশারা করে কফি খাওয়ার জন্য, সাথে নিজেও কফির মগে চুমুক দেয়। অগত্যা রাহাকে আবার কফির মগে চুমুক দিতেই হলো। এক চুমুক দিয়ে বসে রইল চুপটি করে। এদিকে রূপকের কফি প্রায় শেষের দিকে। রাহাকে বসে থাকতে দেখে বলল, কি হলো, খাচ্ছ না কেন? দেখো, অপচয় আমি পছন্দ করি না। রাহা অবুঝের মতো নাক চোখ বিকৃত করে বলল, ইয়াক, মুখে দেওয়া যাচ্ছে না। রূপক একটু মজা পাওয়ার হাসি হেসে বলল, কেন বলো তো? কফিটা তো তুমি বানিয়েছো, তাই না? বাই এনি চান্স তুমি কি কফি বানাতে পারো না, নাকি আমার জন্য ইচ্ছে করে? রাহা ব্যস্ত হয়ে বলল, না না, ওরকম কিছু না। আমি আসলে কোনোদিন বানাইনি তো, তাই তেতো হয়ে গেছে। রূপক মাথা দুলিয়ে বাঁকা হেসে বলল। আবার বুঝলে তোমার বানানো কফি কেন আমি খাইনি? রাহা মাথা নিচু করে বসে রইল চুপটি করে। মেয়ে হয়ে এই সামান্য কাজ পারে না, সত্যি সে লজ্জিত, ভীষণ লজ্জিত। রূপক হাত ঘড়ি দেখে বলল, নাস্তা তৈরি হয়েছে কিনা দেখো, কি আমি নাস্তা করে বের হব। রাহা জি আচ্ছা বলে চলে যেতে নিলে রূপক অস্ফুট গলায় বলল, তি আমু? রাহা থেমে বলল, মানে? না কিছু না, যাও। রাহা মাথা নেড়ে চলে যায় ঘরে। রাত আলতো করে অধর যুগল ছুঁয়ে দেয় নাজরতের কপালে। নাজরত মুচকি হেসে আরও আড়ষ্টভাবে দাঁড়ায়। তার মাথায় ঘন চুল, তবে কোঁকড়ানো বলে চুল খুব বড় হয়নি। কোমর অবধি মেঘের মতো ছড়িয়ে আছে, যা থেকে টুপটুপ করে পানি ঝরে পড়ছে। রাজ আহমদ দুষ্টু হেসে বলল, আমাকে সারা জীবন বাসায় বসে রাখার পরিকল্পনা করছেন নাকি? না মানে এমনি করে যদি অফিসে লেট হয়ে যায় তবে কি আমাকে অফিসে রাখবে? একদম ছাঁটাই করে দেবে। তখন তো বাসা থেকে সারাক্ষণ আপনার আঁচল ধরে ঘুরে বেড়াবো। রাজ আহমদের এহেন মন্তব্যে নাজরাতের লজ্জায় রক্তিম মুখশ্রী হয়ে ওঠে। রাজ আহমদকে ছেড়ে খানিকটা দূরে সরে বলল, যান। তোমার মুখে জান শুনতে কিন্তু সেই লাগে। নাজরাত তৎক্ষণাৎ মাথা তুলে বলল, আমি যেতে বলছি, অন্য কিছু নয়। রাজ আহমদ হেসে নাজরাতকে একবার হাগ করে বিদায় নিয়ে চলে গেল। নাজরাত আবারও ব্যালকনির গ্রিল দিয়ে তার যাওয়া দেখল। বিকালবেলা রাজ আহমদ কল করে নাজরাতকে বলল সে যেন তৈরি হয়ে থাকে। রাজ আহমদ গাড়ি পাঠাবে তাকে নিয়ে যেতে। নাজরাত ঠিক আছে বলে শাশুড়ি মায়ের কাছে গেল। তাকেও তৈরি হতে বলে নিজে তৈরি হয়ে নিল। বৌমার এক কথায় তৈরি হয়ে নিল সাজেদা চৌধুরী। নাজরাতের উপর পূর্ণ আস্থা আছে তার। তবে গাড়িতে বসে জিজ্ঞাসা করলো, আমরা কোথায় যাচ্ছি বৌমা? নাজরাত হেসে বলে, আমি নিজেও জানি না মা, তবে আপনার খুব ভালো লাগবে। গাড়িটা এসে থামে রাজ আহমদের অফিসের সামনে। এই 2 মিনিটের মাথায় রাজ আহমদ গাড়িতে উঠবে, তখন মাকে দেখতে পেয়ে ভাবা চাকা খেয়ে গেল। খুব খুব করে কেশে নাজরাতের দিকে চেয়ে ক্ষীণ একটু হেসে বলল, আমি সামনে বসছি। তারপর দরজাটা পুনরায় বন্ধ করে সামনে ড্রাইভারের সাথে গিয়ে বসে। সাজেদা চৌধুরী ছেলেকে দেখে অনেকখানি অবাক হলো, বুঝতে পারলো না কি হতে চলেছে। নাজরাত বাহিরে চেয়ে থেকে রাজ আহমেদের কথা মনে করে হাসে। তখন ফোনের মেসেজ টোন বেজে ওঠে। নাজরাত ফোনের দিকে তাকিয়ে দেখল রাজ আহমেদের মেসেজ। সে লিখেছে, মাকে নিয়ে আসবে বললে না কেন? রাত আবারও মেসেজ দিল, তো ম্যাডাম আপনি কি করে জানেন যে আপনি সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে চলেছেন? নাজরাত তখন বলে, এগুলো নিয়ে লিখতে লিখতে বাস্তবতা সম্পর্কে ধারণা হয়ে গেছে। লিখতে লিখতে মানে? নাজরাত ভরকালো, দমে যাওয়া হাতে টাইপ করতে পারল না, ফোন রেখে দিল। রাজ আহমদ অপেক্ষা করেও আর রিপ্লাই পেল না। দেখতে দেখতে তারা একটা বিশাল বড় রেস্তোরাঁর সামনে এসে পৌঁছায়। রাজ আহমদ নিজে নেমে এসে দরজা খুলে মাকে আর নাজরাতকে নামতে সাহায্য করে। তারপর তারা রেস্তোরাঁয় ঢোকে। রাজ আহমদ আলাদা করে স্পেশাল কেবিন বুকিং করে রেখেছে, যেখানে তাদের নিয়ে গিয়ে বসায়। সাজেদা চৌধুরী এখনও একটা ঘোরের মধ্যে আছেন যেন। 5-6 মাসের ছেলেকে এতটা প্রাণোচ্ছল দেখেননি, তাও আবার নাজরাতকে সাথে নিয়ে ডিনারের আয়োজন। আশ্চর্য হলেও তিনি ভীষণ খুশি। ফেব্রুয়ারি মাস শেষ হয়ে মার্চ মাস চলমান। এখন শীতের প্রকোপ অনেকটাই কমে এসেছে, তবে বাহিরে বের হলে শীত অনুভব হয়।
নদীর পানি থেকে হালকা বাতাস বইছে। বন্ধুদের সাথে নদীর তীরে বসে আড্ডা দিচ্ছে রূপক। প্রত্যেকের হাতে হাতে কফি। হালকা শীতের মাঝে বেশ আরাম পাচ্ছে কফিতে চুমুক দিতে। রূপকের একজন বন্ধু প্রণয় বলল, ফাইনালি নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে পেলি বল। আর একজন ঠাট্টা করে বলল, বাসর রাতে বিড়াল কেমন মারলি বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রূপক ফিচেল হেসে বলল, না মারেনি। মারিসনি? সে কি, কেন? রূপক ঝুড়ির দিকে তাক করে প্লাস্টিকের কফির গ্লাসটা ঢিল ছুঁড়ে বলল, আলাদা রুমে ছিলাম। এই কথা শুনে 12 জোড়া চোখ বিস্ময় কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে রূপকের দিকে। তাদের বিস্ময়ের যেন অন্ত নাই। প্রণয় উদ্বিগ্ন গলায় বলল, এরকম করার কারণ কি? তুই তো মেয়েটাকে সেই কলেজ জীবন থেকে পছন্দ করিস, ভালোবাসিস, তবে? সবাই উদ্বিগ্ন হয়ে চেয়ে আছে রূপকের জবাবের আশায়। রূপকের মুখের হাসি ধীরে ধীরে মুছে গিয়ে একটু কঠোরতা ফুটল। ভাঙা গলায় বলল, দুবারও আমাকে অপমান করে বিয়েতে নাকচ করেছে। শুধুমাত্র ভালোবাসার জন্য আমি সেই সব কিছু ভুলে ওকে বিয়ে করেছি। সবসময় আমি যে ভালোবেসে ওর অন্যায়গুলো মেনে নিব এমনটা হলে তো হয় না। আমি চাই ও আমাকে ভালোবাসুক, আমার কথা চিন্তা করুক। তাই আর কিছুদিন ওকে এভাবে বোঝাবো আমি। সবাই এবার নিশ্চিন্তে শ্বাস ফেলে। প্রথমেই চিন্তায় পড়ে গিয়েছিল, ভেবেছিল বন্ধু আবার প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল না তো। এখন তারা নিশ্চিন্ত। সেই সকালে বের হয়েছে রূপক, তার কোনো হদিশই নেই। এখন রাত 9টা বেজে 4 মিনিট। রাহা বিরক্ত হয়ে ফোন ইউজ করছে। নিউজ ফিড স্ক্রল করতে করতে রূপকের আইডি ঘাঁটতে ইচ্ছে হলো তার। সার্চ করে খুঁজতে খুঁজতে একসময় পেয়ে গেল আইডি। তারপর আইডিতে ঢুকে যা দেখতে পেল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না রাহা। প্রোফাইলে রূপকের ছবি থাকার কারণে খুব সহজে খুঁজে পায় রাহা। রূপকের এক একটা পোস্টের মাঝে মাসখানেক ফারাক। এর মানে হচ্ছে রূপক খুব কম ফেসবুকে পোস্ট করে। তবে যেটা চোখে পড়ার মতো সেটা হচ্ছে গতকাল রাত 12টায় রূপক একজনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছে। আর যে আইডিকে ট্যাগ করা হয়েছে সেই আইডির নাম রূপকথা। পোস্টটা এরকম: শুনশান নিস্তব্ধ, চারপাশে অন্ধকার। অন্ধকারে ক্যালেন্ডারের পাতায় থাকা তারিখগুলো নিয়ম মেনেই পাল্টে যায়। বাহিরে ঝিঝি পোকার ডাক আর ঘরের ভেতরের দেয়াল ঘড়ির টিপ্পনি শব্দ। ঘড়ির টিপ্পনি শব্দ 12টা বাজে স্মরণ করিয়ে দিয়ে গেল আজ নাকি খুদে লেখিকার আগমনী দিন। শুভ হোক শুভ দিন। ভাইয়ার পক্ষ থেকে জানাই শুভ জন্মদিন। রাহা তৎক্ষণাৎ রূপকথা নামক আইডিতে ঢুকে গেল। ঢুকে যা বুঝলো এই সেই রাইটার রূপকথা, যাকে তার ভাইয়া নিজের থেকেও বেশি ভালোবাসে। কিন্তু রূপকের সাথে এর কি সম্পর্ক? ব্যাপারটা মোটেও খোলাসা হয় না রাহার কাছে। একজন কাজের মেয়ে দরজায় করাঘাত করে বলল, নতুন ভাবি আপনারে চাচা নিচে যেতে বলেছেন। রাহা ফোন রেখে বলল, আচ্ছা আমি আসছি, তুমি যাও। জি আচ্ছা। রাহা কিছুক্ষণ রুমে পায়চারি করে নিচে নেমে আসে। সাজ্জাদ হোসেন দেখে বললেন, বৌমা এসো, বসো, তোমার সাথে গল্প করি। নজরাত চলে যাওয়ার পর থেকে আমি বড্ড একা হয়ে গেছি, বুঝলে? রাহা হেসে বরাবর সোফায় বসে। তারপর দুঃখ প্রকাশ করে বলল, আমি আপনার কষ্টটা উপলব্ধি করতে পারছি বাবা, তবে এখন আমি এসে গেছি। আপনি যখন চাইবেন তখনই আমি আপনার সাথে বসে গল্প করব। সাজ্জাদ হোসেন ভীষণ আনন্দিত হলেন, বাচ্চাদের মতো করে বললেন, সাথে কফির মগ চুমুক দিতে দিতে আরও জমে যাবে, তাই না? রাহা মুচকি হেসে মাথা উপর নিচ করে। সাজ্জাদ হোসেন সম্মতি পেয়ে কাজের মেয়ে আঁখিকে ডেকে বললেন 2 মগ কফি বানিয়ে দিতে। এর ফাঁকে তারা বিভিন্ন কথা বলতে শুরু করে। রাহা হঠাৎ বলে, আচ্ছা বাবা, রূপকথাকে আপনি তাকে চেনে? সাজ্জাদ হোসেন বিস্ময় নিয়ে বললেন, সে কি বৌমা, তুমি জানো না নজরাত এর আসল নাম রূপকথা? রাহা আকাশ সময় বিস্ময় নিয়ে দাঁড়িয়ে যায়। সাজ্জাদ হোসেন অবাক হয়ে তাকিয়ে থাকেন। তিনি কিছু বুঝতে পারছেন না। রাহা শশব্যস্তে বলল, কি বলছেন বাবা? সামান্য কম্পিত কণ্ঠস্বর তার। নতচক্ষু নিয়ে অকপটে গভীর অস্ফুট গলায় আবারও বলল, তাহলে এত কিছু মুখ বুজে সহ্য করার কারণ কি ছিল? যদিও সেই রায়টার রূপকথাই হবে। রাহা অস্ফুট কণ্ঠের কথা কিছুই বুঝতে পারছেন না সাজ্জাদ হোসেন। তিনি স্নিগ্ধ কোমল স্বরে বললেন, বৌমা, তোমার কি শরীর খারাপ করছে? রূপককে খবর দেব? না বাবা, আমি ঠিক আছি, কিন্তু আমি কি একটু রুমে যেতে পারি? সে ভালো, যাও।
ছেলের ভাবগতি থেকে সাজেদা চৌধুরী মনে মনে ভীষণ পুলক অনুভব করছেন। তার বুঝতে বাকি নেই ছেলে এখন বউকে চোখে হারায়। তিনজনেই খাবার খাওয়া শুরু করেন। খাওয়া শেষে রেস্তোরাঁর ব্যালকনিতে দাঁড়িয়ে নাজরাত তার বাবাকে কল করে কথা বলে কিছুক্ষণ। ব্যালকনির পরিবেশটা বেশ মনোমুগ্ধ। সেখানে দাঁড়িয়ে যান্ত্রিক শহরটা রং বেরঙের লাইটের আলোয় ঝিকমিক করতে দেখা যাচ্ছে। নাজরাত রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে আছে। এই ছোট্ট জীবনে আপনজনদের থেকে চাওয়ার থেকে বেশি পেয়েছে সে। তার আর কোনো বড় পাওয়া নেই, সব ইচ্ছেই পূরণ হয়েছে। আজকের দিনে তার আগমন ঘটেছিল এই সুন্দর ভুবনে। তার প্রিয় ভাইটি রাত 12টা বাজতেই সে কথা স্মরণ করিয়ে দিয়েছে। ছোটবেলায় এই দিনটি বেশ ঘটা করে পালন করা হতো। তারপর যখন নাজরাত বুঝতে শিখেছে তখন থেকে জন্মদিন পালন করা বন্ধ করে দিয়েছে নাজরাত, কেননা এর কোনো ভিত্তিই নেই। রূপক বাসায় ফিরে রাত 10টা নাগাদ। সাজ্জাদ হোসেন জানান যে রাহার শরীরটা বোধহয় ভালো না। সাথে ছেলেকে একটু কঠোরভাবে বললেন, শুধু বিয়ে করছো তুমি, পরিবার ছেড়ে আসা মেয়েটার কোথাও একটু সঙ্গ দেবে, তা না বাইরে ঘুরে বেড়াচ্ছ। এগুলো কি তোমার কাছে ঠিক বলে মনে হচ্ছে? ভেবে দেখো। তোমার কি শরীর খারাপ করছে? বাবা বলল। রাহা চোখ মেলে তাকায়, খুব অন্যমনা হয়ে দেয়ালের দিকে চেয়ে রইল। জবাব দিল না। অনেকক্ষণ বাদে হঠাৎ বলল, আমাকে আমার বাসায় নিয়ে যাবেন? রূপক বিব্রত ও হতচকিত হয়ে বলল, রাত তো কম হয়নি, এখন যেতে চাইছো কেন? আগামীকাল সকালে গেলে হয় না? কেমন যেন পাগল পাগল লাগছে, ভালো লাগছে না। বেশি খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? না না, তার প্রয়োজন হবে না। খাবার খেয়েছো? খাবো না, ঘুমাবো একটু। তারপর রাহা চেয়ার ছেড়ে টলমল পায়ে হেঁটে বিছানায় শুয়ে পড়ল। রূপক খাবারের জন্য আর জোর করলো না। তার গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিয়ে বাথরুমে গেল ফ্রেশ হয়ে আসতে। ফ্রেশ হয়ে এসে রুমের লাইট অফ করে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিল। নিজেও না খেয়ে রাহার পাশে খাটে বাজুতে বালিশের ঠেকা দিয়ে আজ শোয়া হয়ে বসে। তারপর মৃদু স্বরে বলে, ঘুমিয়ে পড়েছ? রাহার থেকে কোনো সারা শব্দ পেল না, তাই আর একটু ঘেঁষে বসে। রাহার মাথায় আলতো হাত রাখে। এতে খানিকটা কেঁপে ওঠে রাহা। রূপক বুঝতে পারে রাহা ঘুমায়নি এখনো, তবে হাত সরায় না। চুলে বিলি কাটতে কাটতে বলে, ঘুমাও তাহলে, ভালো লাগবে। হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখে রাত। দৃষ্টি তার নাজরাত যেদিকে রেখেছে সেদিকে। নাজরাত আকস্মিক এই সম্মোহনে কেঁপে ওঠে। পরক্ষণেই বুঝতে পারে এটা তার অর্ধাঙ্গ। প্রথমে নাজরাতই বলে, পরিবেশটা বেশ মনোমুগ্ধকর, তাই না? রাজ আহমদ গাঢ় স্বরে বলে, পাশে আপনি থাকলে সব সুন্দর। আকস্মিক ওই তরল মন্তব্যে লজ্জা পেল নাজরাত। দৃষ্টি তার নত হলো। খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আজকের দিনে আপনি আমাকে অজান্তে সারপ্রাইজ দিলেন, জানেন? রাজ আহমদ ভ্রু কুচকে তাকায় নাজরাতের দিকে। গাঢ় স্বরে প্রশ্ন করে, আজকে কি ছিল? আমার জন্মদিন। বেশ চমকায় রাজ আহমদ। নাজরাতকে ছেড়ে মুখোমুখি নাড়িয়ে বলল, আগে বললেন না যে? তার প্রয়োজন নেই, এতে আমি খুশি। আপনি তো খুব সুখী মানুষ। মানে? বাদ দিন, মা ডাকছে। কি যেন বলবেন তখন বললেন? গভীর রাত পর্যন্ত ঘুম পাখি ধরা দিল না রাহার নেত্রচোরায়। তার মাথায় শুধু নাজরাত রূপকথা ঘুরে বেড়াচ্ছে। পাখি হলে সেই কখন উড়ে গিয়ে তার ভাইটিকে গিয়ে বলতো, ভাইয়া এই তো তোমার সেই রূপকথা, যাকে ভালোবেসে এতগুলো দিন নাজরাত নামক মেয়েটিকে অবহেলায় ফেলে রেখেছিলে। কিন্তু বলতে হলে সে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন যদি রাহাকে জিজ্ঞাসা করা হতো, রাহা তুমি তো কলেও জানাতে পারতে, তবে কল করে জানালে না কেন? তখন রাহার জবাব হতো, ধুর, এমন গুরুত্বপূর্ণ আবেগী কথা কি কলে বলা যায়? কলে বললে তো সেই আনন্দ উচ্ছ্বাস থাকতো না, তার প্রিয় ভাইটির আনন্দ চক্ষু দেখাই হবে না। রাহার ছটফটানি দেখে রূপকার মৌন থাকতে পারল না। আচমকা রাহাকে বুকের মধ্যে টেনে নিয়ে আদর করলো, খুবই উষ্ণ, খুবই আন্তরিকভাবে। তারপর নিজের প্রশস্ত বুকে জড়িয়ে রেখে বলল, তিয়ামো। রাহা এতক্ষণ লজ্জায় রাঙা হয়ে থাকলেও এবার মুখ খুলল, বলল, এর মানে কি? ঘুমাও। রাহা আর প্রত্যুত্তর করার সাহস পেল না। এবার সত্যি সত্যি ঘুমিয়ে গেল। একটি ঝিলের ধারে হাতে হাত রেখে পাশাপাশি হাঁটছে রাত আর নাজরাত। শীতের মৌসুম শেষের দিকে হলেও রাতের বেলা বাহিরে ঠান্ডা অনুভব হয়। পানিতে যেন ধোঁয়া ওঠে।
শরীরে কাঁটা দিয়ে ওঠে। রাত নাজরাতের ঠান্ডা হাত দুটো তার হাতের মুঠোয় নিয়ে ঘাসে গরম করার প্রয়াস চালায়। এতে সুরসুরে অনুভব হচ্ছে নাজরাতের। সকালবেলা ঘুম থেকে উঠে রাহা থ্রি পিস চেঞ্জ করে কালো রঙের সাথে সবুজ মিশেল কাতান শাড়ি পরে তৈরি হয়ে নেয়। রূপক তখনও ঘুমিয়ে আছে, তাই রাহা ইতস্তত বোধ করে কী বলে ডাকবে সেই নিয়ে। কিছুক্ষণ চুপ করে বসে থেকেই ভাবলো এভাবে বসে থাকলে তো হবে না, তাই কাছে গিয়ে বলল, এই শুনছেন? না না, এই শুনছো?